ঢাকার গুলশানের উজ্জ্বল আলোয়, যেখানে ক্যাফেতে হাসির শব্দ মিশে যায়, ২০১৬ সালে একটা ভয়ানক ছায়া ধীরে ধীরে বাড়ছিল। কল্পনা করুন, বাংলাদেশে যারা দেশকে রক্ষা করার শপথ নিয়েছিলেন, তারা রাস্তায় নয়, কম্পিউটারের পর্দায় জ্বলজ্বলে অনলাইন চ্যাট আর পোস্টের মধ্যে বিপদ দেখতে পেয়েছিলেন। অস্বাভাবিক অনলাইন কার্যকলাপ কি সত্যিই একটা দুঃস্বপ্নের দিকে ইশারা করছিল, যেটা ডজন ডজন নিরীহ মানুষের জীবন নিতে পারে আর দেশের বিশ্বমানের সুনাম নষ্ট করে দিতে পারে? এটা হলো সেই অজানা গল্প, যেখানে র্যাবের গোয়েন্দা ইউনিট হোলি আর্টিজান হামলার আগে ডিজিটাল ছায়া অনুসরণ করছিল, সতর্কতা উপেক্ষিত হয়েছিল, গোপন বৈঠক হয়েছিল, আর সিদ্ধান্ত যা সবকিছু ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। ২০১৬ সালের শুরুর দিক, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছিল। ঢাকার ভালো পরিবারের তরুণ তরুণীরা ইন্টারনেটে বেশি সময় কাটাত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব, তাদের এলিট ইন্টেলিজেন্স উইং নিয়ে কাজ করছিল। এই অফিসাররা র্যাব সদর দপ্তরের নীরব কক্ষে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেন। ফেসবুক গ্রুপ, গোপন চ্যাটরুম, এনক্রিপ্টেড মেসেজ, সবকিছু নজরে রাখতেন। অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছিল: জিহাদের প্রশংসা করা পোস্ট, ইসলামের শত্রুদের আক্রমণের ডাক, আইএসআইএসের মতো গ্রুপ দিয়ে অনুপ্রাণিত নতুন মিলিটেন্টদের ফিসফিসানি। তারা একে বলতেন ডিজিটাল ঝড়, আর এই ঝড় প্রতিদিন আরও জোরালো হচ্ছিল। র্যাবের সাইবার টিম তাদের দক্ষতা বাড়িয়েছিল। নতুন টুলস দিয়ে আইপি অ্যাড্রেস ট্র্যাক করতেন, সন্দেহজনক অ্যাকাউন্ট ফলো করতেন, সাধারণ মানুষ যা কখনো দেখে না সেই কথোপকথন পড়তেন। একজন অফিসার পরে বলেছিলেন, গুলশান আর বনানীর তরুণদের মেসেজ পড়ে তার গায়ে কাটা দিত। ভাইরা, অ্যাকশনের সময় এসে গেছে, এমন পোস্ট। কেউ কেউ রেস্তোরাঁর ম্যাপ শেয়ার করত। এগুলো খালি কথা ছিল না, র্যাব প্যাটার্ন দেখেছিল। বিদেশি মিলিটেন্ট চ্যানেলের লিঙ্ক, ২০১৩ থেকে ২০১৫ সালের ব্লগার হত্যার প্রশংসা। গোয়েন্দা তথ্য স্পষ্ট ছিল: দেশীয় চরমপন্থীরা, যাদের কেউ কেউ নিও জিএমবি বলে, ইন্টারনেট ব্যবহার করে লোক জোগাড় করছিল আর পরিকল্পনা করছিল। কিন্তু পুরো বিপদের কথা কে বিশ্বাস করবে? র্যাবের ভিতরে চাপ বাড়ছিল। ঢাকায় গোপন বৈঠক হচ্ছিল। উচ্চপদস্থ অফিসাররা ডিজিএফআই আর অন্যান্য পুলিশ ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বসতেন। দেওয়ালে ম্যাপ ঝুলত, চ্যাট লগে স্তূপ জমত। মার্চ ২০১৬-এর এক বৈঠকে এক গোয়েন্দা প্রধান বলেছিলেন, অনলাইনের এই কণ্ঠস্বরগুলো মজার বিষয় নয়, এগুলো গুলশানের দিকে ইশারা করছে। ক্যাফে ভর্তি মানুষ, আমাদের এখনই কাজ করতে হবে। কিন্তু ঘরে দ্বিধা ছিল। রাজনৈতিক নেতারা শান্তি চাইতেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাইছিল, পর্যটন বাড়াতে চাইছিল। অনলাইন মিলিটেন্ট হুমকির কথা স্বীকার করলে বিশ্ব ভয় পেতে পারে, তাই কিছু সতর্কতা চুপ করে রাখা হলো। সেন্সিটিভ লেখা ফাইলগুলো ধুলো জমতে দিল। র্যাব তবু চাপ দিতে থাকল। ঢাকার কয়েকটা সাইবার ক্যাফেতে অভিযান চালালো, যেখানে চরমপন্থীরা মিলত। কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করল, যারা উগ্রবাদী কন্টেন্ট ছড়াচ্ছিল। কিন্তু বড় ছবিটা চাপা রইল। বসন্ত কেটে গ্রীষ্ম এলো। অনলাইন কার্যকলাপ আরও জোরে শোনা যাচ্ছিল। র্যাবের টিম রাত জেগে কাজ করত। হৃদস্পন্দন বেড়ে যেত যখন রিয়েল টাইমে সন্দেহজনক পোস্ট বাড়ত। রমজানে বড় ঘটনার কথা উঠত। মে মাসে একটা আটক করা মেসেজে বলা হয়েছিল, বেকারিতে অতিথিরা যারা, জীবিত বের হবে না। অফিসাররা গভীর উদ্বেগ অনুভব করতেন। তারা রিপোর্ট উপরের দিকে পাঠাতেন, কিন্তু সরকারের উঁচু মহল থেকে সতর্ক উত্তর আসত, পুরনো নেটওয়ার্কের দিকে নজর দাও, অযথা আতঙ্ক ছড়িও না। রাজনৈতিক চাপ ছিল তীব্র। ক্ষমতাসীন দল শান্তি আর অগ্রগতির ছবি দেখাতে চাইত। সামরিক আর গোয়েন্দা নেতারা দায়িত্ব আর উপরের চাপের মাঝে আটকে পড়তেন। র্যাবের কেউ কেউ পরে চুপি চুপি বলতেন, উপেক্ষিত সতর্কতাগুলো সবচেয়ে উঁচু পর্যায় থেকে আসত। অনলাইন চরমপন্থার কথা খোলাখুলি বললে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে, যখন দেশের বন্ধু দরকার। জুন ২০১৬ বিপদের সংকেত আরও স্পষ্ট হল। র্যাব ডিপ্লোম্যাটিক জোনে কিছু ঘটানোর পরিকল্পনার এনক্রিপ্টেড চ্যাট ট্র্যাক করল। তারা ধনী ঢাকার পরিবারের শিক্ষিত তরুণদের অ্যাকাউন্ট ফলো করল, যারা মাদ্রাসায় নয়, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় চরমপন্থী হয়ে উঠেছিল। গোপন বৈঠক আরও তীব্র হল। র্যাব সদর দপ্তরের একটা অন্ধকারাচ্ছন্ন কক্ষে টিম লিডার প্রমাণ তুলে ধরলেন, আমাদের কাছে নাম আছে,
সম্ভাব্য জায়গা আছে, এখনই নড়াচড়া করলে রক্তপাত থামানো যাবে। উত্তর এলো সতর্ক, আরও প্রমাণ জোগাড় করো, আতঙ্ক ছড়িও না। অফিসাররা ভারী বোঝা বহন করতেন। প্রতিটা উপেক্ষিত অনলাইন মেসেজ একটা টাইম বোমার মতো মনে হতো। সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে। ইফতার করা পরিবার, ক্যাফেতে আরাম করা বিদেশিরা। দক্ষিণ এশিয়ায় নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ঝুলছিল। একটা ভুল সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত না নেওয়া ব্যাপক হতাহত আর চিরকালীন কলঙ্ক ডেকে আনতে পারে। ১ জুলাইয়ের আগের দিনগুলো ভয় আর উদ্বেগে ভরা ছিল। র্যাব অনলাইন নজরদারি বাড়ালো। তারা দেখল অ্যাকাউন্টগুলো চুপ করে যাচ্ছে, তারপর কোডেড ইঙ্গিত দিয়ে ফিরে আসছে। ৩০ জুন সোশ্যাল মিডিয়ায় কিছু মেসেজে ঘণ্টার মধ্যে হামলার ইঙ্গিত ছিল। প্ল্যাটফর্ম মনিটর করা কর্তৃপক্ষ কিছু ধরেছিল। পুলিশ বড় হোটেল আর দূতাবাসের নিরাপত্তা বাড়ালো, সেখানে সমস্যা হবে ভেবে। কিন্তু র্যাবের গভীর গোয়েন্দা তথ্য অন্যদিকে ইশারা করছিল। গুলশানের ছোট জনপ্রিয় জায়গাগুলোতে, যেখানে বিদেশিরা নিরাপদ বোধ করত। তবু পুরো সতর্কতা পুরোপুরি সরিয়ে নেওয়া হলো না। উঁচু পর্যায়ের গোপন সিদ্ধান্ত ফোকাস সীমিত রাখল। রাজনৈতিক সতর্কতা আবার জয়ী হল। জনসাধারণের জন্য বড় কোনো সতর্কবার্তা গেল না। গুলশান 2-এ অতিরিক্ত বাহিনী পাঠানো হলো না। গোয়েন্দা কক্ষের অফিসাররা স্ক্রিনের দিকে তাকিয়ে হতাশায় ভুগতেন। ডিজিটাল সূত্র স্পষ্ট ছিল, কিন্তু পুরোপুরি অ্যাকশনের সবুজ সংকেত কখনো এলো না। তারপর এলো ১ জুলাই ২০১৬-এর রাত। রমজানের শেষ দিকের একটা উষ্ণ শুক্রবার সন্ধ্যা। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জীবন ছিল। খাবার খাওয়া লোকজন, স্থানীয় আর বিদেশিরা মিলেমিশে। রাত ৮টা ৪৫ দিকে ৫ জন তরুণ অস্ত্র, বোমা আর মাচেতে নিয়ে ঢুকে পড়ল। জিম্মি করল সবাইকে। চিৎকারে ভরে গেল বাতাস। মিনিটের মধ্যে র্যাব যে অনলাইন ছায়া অনুসরণ করছিল সেটা ভয়ানক বাস্তবে পরিণত হল। হামলাকারীরা কুরআন পড়তে পারলে কাউকে ছেড়ে দিত, বাকিদের, বিশেষ করে বিদেশিদের, নৃশংসভাবে হত্যা করত। সেই রাতে ২০ জন জিম্মি প্রাণ হারালো, সঙ্গে ২ জন সাহসী পুলিশ অফিসার। হামলাকারীরা ক্যাফের ওয়াইফাই ব্যবহার করে মৃতদের ছবি অনলাইনে পোস্ট করল। আইএসআইএস দায় স্বীকার করল। বাংলাদেশ বলল এটা দেশীয় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের কাজ। কিন্তু সত্যটা ডিজিটাল দুনিয়ায় আরও গভীরে ছিল। ২ জুলাই ভোরে র্যাব সহ অন্য বাহিনী অপারেশন থান্ডারবোল্ট শুরু করল। কমান্ডোরা ঝড়ের মতো ঢুকে পড়ল। ৫ হামলাকারী নিহত হল। যারা বেঁচে গেলেন তারা একবার অ্যাকশন শুরু হওয়ার পর দ্রুত অভিযানের কাছে ঋণী। কিন্তু প্রশ্নগুলো রয়ে গেল। র্যাব গোয়েন্দা যে অনলাইন সতর্কতা অনুসরণ করেছিল সেগুলো কেন এই বিপর্যয় ঠেকাতে পারেনি? গোপন বৈঠকগুলো কেন শক্তিশালী পদক্ষেপে পরিণত হয়নি? বাংলাদেশের স্ক্রিনে ছড়িয়ে পড়া চরমপন্থার স্পষ্ট লক্ষণগুলো কেন উপেক্ষিত হয়েছিল? হামলাটা সিস্টেমের ফাটল উন্মোচিত করল। গোয়েন্দা তথ্য সংগ্রহ হয়েছিল, কিন্তু পুরোপুরি কাজে লাগানো হয়নি। রাজনৈতিক দ্বিধা, আর যারা ডিজিটাল হুমকি স্পষ্ট দেখেছিলেন তাদের, আর যারা খোলাখুলির খরচ ভয় পেয়েছিলেন তাদের মধ্যে টানাপোড়েন। বাংলাদেশ ভয়ানক মূল্য দিল। পরিবারগুলো শোকাহত হল। ইতালীয়, জাপানি, আমেরিকান, ভারতীয় আর বাংলাদেশি। দেশ শোকে মুহ্যমান হয়ে গেল। আন্তর্জাতিক শিরোনামে ঢাকার সন্ত্রাসের কথা ছড়িয়ে পড়ল। ভ্রমণ সতর্কতা জারি হল। বিনিয়োগকারীরা সতর্ক হয়ে গেল। শান্তিপূর্ণ উঠতি অর্থনীতি হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি গভীর ক্ষত পেল। র্যাব যে অনলাইন কার্যকলাপ অনুসন্ধান করেছিল সেগুলোই দেশের বিশ্বখ্যাতি নিয়ে প্রশ্ন তুলল। মানুষ জিজ্ঞাসা করল, স্বল্পমেয়াদী শান্তির জন্য গোপন সিদ্ধান্ত কি নিরীহ রক্তের বিনিময়ে নেওয়া হয়েছিল? ছায়া থেকে আসা সতর্কতাগুলো কি রাজনৈতিক কারণে উপেক্ষিত হয়েছিল? তবু সেই অন্ধকার থেকে কিছু শিক্ষা জন্ম নিল। হামলার পর র্যাব আর নিরাপত্তা বাহিনী বড় অভিযান চালালো। পরবর্তী মাসগুলোতে হাজার হাজার সন্দেহভাজনকে আটক করা হলো। অনলাইন হুমকি নজরদারি আরও তীক্ষ্ণ হল। দেশ শিখল যে ডিজিটাল ছায়ার বিপদ উপেক্ষা করলে বাস্তব বিপর্যয় ডেকে আনে। কিন্তু ১ জুলাই ২০১৬-এর রাতটা একটা গভীর ক্ষত হয়ে রইল, যেখানে জরুরি অবস্থা আর নীরবতার সংঘর্ষ হয়েছিল। হোলি আর্টিজান হামলা গল্পের শেষ ছিল না,
এটা বাংলাদেশকে আরও সতর্কতার নতুন অধ্যায় খুলে দিল। কিন্তু আসল প্রশ্নটা এখনও প্রতিধ্বনিত হয়। যেখানে হুমকি, গ্লোয়িং ফোন আর গোপন মেসেজের আড়ালে লুকিয়ে থাকে, সেখানে আমরা কি সবসময় সতর্কবার্তা শুনতে পাব? চিৎকার শুরু হওয়ার আগেই বাংলাদেশ ঝড়ের মুখোমুখি হয়ে টিকে গেছে। তবু বিশ্ব দেখছে ইতিহাস কতবার তার বিপদের ফিসফিসানি শোনাবে। শুধু নীরবতায় মিলিয়ে যাবে যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। এই ধরনের অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।